প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টের একটি অন্যতম অধ্যায় ফিনান্সিয়াল স্টেটমেন্টস, যার উপরে আমি বিগত 4টি ক্লাস আপলোড করেছি, যেখানে আমি প্রথমটিতে দেখিয়েছি এই অধ্যায়ের যাবতীয় বেসিক সম্পর্কে। ক্লাস নং 2তে আমি দেখিয়েছি একটি ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে। ক্লাস নং 3-4-এ আমি দেখিয়েছি 2টি বোর্ড কোশ্চেন নিয়ে, যেখানে আমি উভয় অঙ্ক দুটিতেই দেখিয়েছি ইনকাম স্টেটমেন্ট এবং দেখিয়েছি আমি ব্যালেন্স শিট। আজকে আমাদের ক্লাস নং 5 এবং আপাতভাবে এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের উপর লাস্ট ক্লাস। তো আজকে আমি 2014 সালের বোর্ড কোশ্চেনের সমাধান করব। এটি হচ্ছে মূলত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসা 2014 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে প্রেজেন্টেড বিলো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ নোভা এন্টারপ্রাইজ অন ডিসেম্বর 31, 2014। অর্থাৎ নিচে নোভা এন্টারপ্রাইজের 2014 সালের ডিসেম্বরের 31 তারিখের একটি রেওয়ামিল দেওয়া আছে। এরপরে দেওয়া আছে একটি রেওয়ামিল, যেখানে বলা আছে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, প্রিপেইড ইন্স্যুরেন্স, অফিস সাপ্লাইজ, অফিস ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, 10% মর্গেজ পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, সেলস, সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড। দেখো বন্ধুরা, আমি যে বলেছিলাম বিগত ক্লাসগুলিতে যে আমাকে প্রারম্ভিক মজুত পণ্য এর সঙ্গে যোগ করতে হবে পারচেজ এবং পারচেজের সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় এন্ট্রিগুলো। এরপরে এখান থেকে বাদ দিতে হবে এন্ডিং ইনভেন্টরি, তাহলে আমি পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। কিন্তু এইখানে প্রশ্নপত্রে সরাসরি দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড, এটি একটি ভালো বিষয়। এরপরে বলা আছে স্যালারিস এক্সপেন্স, তারপরে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এরপরে দেওয়া আছে ইন্টারেস্ট এক্সপেন্স। এটি হচ্ছে আমার রেওয়ামিলে দেওয়া যাবতীয় এন্ট্রি। এবারে দেওয়া আছে অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে প্রথমেই দেওয়া আছে অফিস সাপ্লাইজ অন হ্যান্ড ডিসেম্বর 31 টাকা 1500। অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ এটি পাওয়া গেল যে অফিস সাপ্লাইজ হাতে আছে 1500 টাকা, অর্থাৎ এগুলি ব্যবহার করা হয়নি, সুতরাং এটি কিন্তু অবশ্যই আমার জন্য সম্পদ। এরপরে দেওয়া আছে ইন্স্যুরেন্স পলিসি ওয়াজ টেকেন অন সেপ্টেম্বর 1, 2014 ফর 2 ইয়ার্স। অর্থাৎ দেখো বন্ধুরা, ইন্স্যুরেন্স পলিসি বা বীমা যা গ্রহণ করা হয়েছে 2 বছরের জন্য এবং এটি নেওয়া হয়েছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। এখন দেখো বন্ধুরা, এইখানে একটা বিষয় আমি এখনই বলে রাখি, সেটা হচ্ছে আমি এইখানে অঙ্কটি করব ডিসেম্বরের 31 তারিখ, আর এইখানে আমি এই পলিসি নিয়েছি সেপ্টেম্বরের 1 তারিখে, অর্থাৎ সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে কিন্তু আমার 4 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বিমার। বিমা হচ্ছে মোট 2 বছরের জন্য, তাহলে মোট হয় 24 মাস। এই 24 মাসের মধ্যে আমার 4 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আর ওই 4 মাস কিন্তু আমার জন্য একটি ব্যয়। এখনো বাকি আছে 20 মাস, যা আমার জন্য এখনো সম্পদ, আর 4 মাস যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তা কিন্তু আমার জন্য ব্যয়। এরপরে বলা আছে মার্চেন্ডাইজ অফ টাকা 1500 রিটার্ন টু সাপ্লায়ার্স ফর পুয়ার কোয়ালিটি ওয়াজ নট রেকর্ডেড। অর্থাৎ সরবরাহকারীর নিকট পণ্য ফেরত দেওয়া হলো 1500 টাকার এবং সেটি দেওয়া হলো পণ্যের নিম্নমানের কারণে এবং যা লিখিত হয়নি বা রেকর্ড করা হয়নি। অর্থাৎ দেখো বন্ধুরা, সরবরাহকারী যার কাছ থেকে এই কোম্পানিটি বা নোভা এন্টারপ্রাইজ পণ্য ক্রয় করেছিল বা মার্চেন্ডাইজ ক্রয় করেছিল, তো তার কাছে পণ্য ফেরত দিয়েছে 1500 টাকার, যা হিসাবভুক্ত করেনি। এরপরে দেওয়া আছে ডেপ্রিসিয়েট অফিস ইকুইপমেন্ট এট দ্য রেট অফ 10% পার annum। অর্থাৎ প্রতি বছর 10% হারে অবচয় ধার্য করতে হবে। এরপরে দেওয়া আছে স্যালারিজ এক্সপেন্স ইন 60% সেলিং অ্যান্ড 40% অ্যাডমিনিস্ট্রেটিভ। অর্থাৎ বেতনের মধ্যে 60% হচ্ছে সেলিং এবং 40% হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। এরপরে আছে ইনস্ট্রাকশনস, সেখানে প্রথমে বলা আছে প্রিপেয়ার এ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2014। অর্থাৎ আমাকে প্রথমেই করতে হবে একটি মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ বহুধাপ আয় বিবরণী। এরপরে বলা আছে লাস্ট ইনস্ট্রাকশনে প্রিপেয়ার এ ক্লাসিফাইড
ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট ডিসেম্বর 31, 2014। অর্থাৎ আমাকে এখানে একটি শ্রেণীবিন্যাসকৃত বা ক্লাসিফাইড ব্যালেন্স শিট করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই লিখলাম ইনকাম স্টেটমেন্ট। তুমি এখানে লিখতে পারো যে মাল্টিপল স্টেপ, আর তুমি এখানে লিখতে পারো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014। এখন দেখো বন্ধুরা, তো আমি যা করতাম মাল্টিপলের ক্ষেত্রে সেটি হচ্ছে আমি এখানে দেখবো যে আমার বিক্রয় থেকে কত টাকা আয় হয়েছে। তো সেই বিক্রয় হতে আমার যে টাকা আয় হয়েছে সেখান থেকে আমি বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ ওই পণ্য যা আমি বিক্রয় করলাম সেই পণ্য ক্রয় করতে আমার কত টাকা ব্যয় হয়েছে। তো আমি লিখলাম রেভিনিউ, প্রথমে লিখলাম সেলস, এখানে টাকা দেওয়া আছে 6 লক্ষ, লিখলাম 6 লক্ষ। আমি এখান থেকে বাদ দিব বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, সাথে আমি যোগ করব অলিখিত বিক্রয় ইত্যাদি। তো আমি লিখলাম মাইনাস সেলস রিটার্ন, বিক্রয় ফেরত, যেহেতু প্রশ্নপত্রে দেওয়া আছে টাকা 2000। তো বিয়োগ করলাম 6 লক্ষ বিয়োগ 2000, চলে আসে 5,98,000 টাকা। এবারে প্রশ্নপত্রের বাট্টাও দেওয়া আছে, বিক্রয় বাট্টা, তাই লিখলাম মাইনাস সেলস ডিসকাউন্ট, টাকা হচ্ছে 1000। তো বিয়োগ করলাম আমি 5,98,000 টাকা মাইনাস 1000 টাকা, তাহলে চলে আসে 5,97,000 টাকা। এটি হচ্ছে আমার বিক্রয় হতে অর্জিত আয়। এখন আমি এখান থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ এই যে টাকার আমি পণ্য বিক্রয় করেছি, এই টাকার পণ্য বিক্রয় করেছি আমি, তো এই পণ্যগুলি ক্রয় করতে আমার কত টাকা ব্যয় হয়েছে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়, আমি যে পরিমাণ পণ্য বিক্রয় করেছি তা ক্রয় করতে আমার কত টাকা ব্যয় হয়েছে, লিখলাম মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এখানে তুমি লিখতে পারো মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এখন দেখো বন্ধুরা, এইখানে মূলত কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে আমার দরকার হয় বিগিনিং ইনভেন্টরি, এবং আমি তার সঙ্গে যোগ করি পারচেজ, এবং উক্ত পারচেজের সঙ্গে আমি যোগ করি যাবতীয় ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এন্ট্রিগুলো, যেমন হতে পারে ট্রান্সপোর্টেশন ইন, ফ্রাইট ইন, ক্যারিজ ইনওয়ার্ড, অর্থাৎ আন্তঃপরিবহন বা ওয়েজেস। এরপরে আমি বিগিনিং ইনভেন্টরি আর পারচেজের সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় এন্ট্রিগুলিকে একসঙ্গে যোগ করে যোগফল বের করি, আর আমি সেখান থেকে বাদ দেই এন্ডিং ইনভেন্টরি, আমি পেয়ে যাই কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু দেখো বন্ধুরা, এইখানে আমাকে বাই চান্স প্রশ্নপত্রে সরাসরি বলা আছে কস্ট অফ গুডস সোল্ড টাকা দেয়া আছে 3,98,000। তো দেখো বন্ধুরা, আমি লিখলাম। এখন দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে এইখানে সমন্বয়তে এটি বলা আছে যে একজন সাপ্লায়ারের কাছে পণ্য ফেরত দেওয়া হয়েছে যা রেকর্ড করা হয়নি। তো দেখো বন্ধুরা, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ পারচেজ রিটার্ন। তো দেখো বন্ধুরা, যদি ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় তাহলে হয় ক্রয় ফেরত, তো অবশ্যই কিন্তু ক্রয় ফেরত বাদ যেত পারচেজ থেকে, তাই আমি এখান থেকে বাদ দিলাম, লিখলাম মাইনাস গুডস রিটার্ন টু সাপ্লায়ার্স, অর্থাৎ পণ্য সরবরাহকারীর নিকট ফেরত দেওয়া হলো, টাকা হচ্ছে 1,500। এখন দেখো বন্ধুরা, আমি এখানে বিয়োগ করলাম, তো বিয়োগ করলাম 3,98,000 মাইনাস 1,500 টাকা, তাহলে চলে আসে 3,96,500 টাকা। এখন দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার বিক্রয় থেকে অর্জিত আয়, এটি হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, তো আমি বিয়োগ করে দিলাম, চলে আসলো 2,05,000। এটি হচ্ছে আমার গ্রোস প্রফিট বা মোট মুনাফা। এখন আমি এখান থেকে বাদ দিব যাবতীয় অপারেটিং এক্সপেন্স, আর আমি সঙ্গে যোগ করব অপারেটিং ইনকাম। আমি যখনই এই যে গ্রোস প্রফিট এর সঙ্গে যোগ করব অপারেটিং ইনকাম আর বাদ দিব অপারেটিং এক্সপেন্স, আমি তখন পেয়ে যাব নেট অপারেটিং ইনকাম বা পরিচালন মুনাফা, অপারেটিং প্রফিট। এখন দেখো বন্ধুরা, অপারেটিং ইনকাম, আমি তো বলেছিলাম এই সম্পর্কে ক্লাস নং 1 এ যে একটি ব্যবসা প্রতিষ্ঠান অপারেটিং করতে গেলে যে আয়গুলি হয় সেটি হচ্ছে অপারেটিং ইনকাম, যেমন হতে পারে কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি ইত্যাদি। কিন্তু এই প্রশ্নপত্রে কোনো প্রকার অপারেটিং ইনকামের কথা উল্লেখ করা নেই, সেহেতু আমি অপারেটিং ইনকামকে শান করে গেলাম। আমি এখন দেখব অপারেটিং এক্সপেন্স। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে বেসিক ক্লাসে অপারেটিং এক্সপেন্সকে ভাগ করা যায় দুইটি ভাগে, একটি হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, আরেকটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখন দেখো বন্ধুরা,
আমি এখানে লিখলাম অপারেটিং এক্সপেন্স, প্রথম লিখলাম সেলিং এক্সপেন্স, অর্থাৎ একটি পণ্যকে বিক্রয় করতে যতগুলি ব্যয় হয়, হতে পারে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় কর্মীর কমিশন, বিক্রয় কেন্দ্রের ভাড়া ইত্যাদি। এখন দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে একটি কথা বলা ছিল, সেটি হচ্ছে এইরূপ যে স্যালারিজ এক্সপেন্স ইন 60% সেলিং, অর্থাৎ বেতন, এই বেতনের 60% হচ্ছে সেলিং এর মধ্যে অন্তর্ভুক্ত। এখন দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে বেতন দেওয়া ছিল 30,000 টাকা, ইন্টু 60% চলে আসে 18,000 টাকা। দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার সেলিং এক্সপেন্সের মধ্যে অন্তর্ভুক্ত। দেখো বন্ধুরা, এইখানে আর কোনো প্রকার সেলিং এক্সপেন্স নেই, সুতরাং একটি এন্ট্রি অন্তর্ভুক্ত হলো। এবার হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখন দেখো বন্ধুরা, এইখানে বলা ছিল প্রশ্নপত্রে যে স্যালারিজ এক্সপেন্স ইন 60% সেলিং, যা আমি এইখানে অন্তর্ভুক্ত করেছি, তো বাকি আছে এখনো 40%। সেই সম্পর্কে প্রশ্নপত্রে বলা ছিল যে অ্যান্ড 40% অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ বাকি যে আছে 40% সেটি অন্তর্ভুক্ত হবে অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে। তো আমি লিখলাম স্যালারিজ এক্সপেন্স 30,000 ইন্টু 40% চলে আসে 12,000 টাকা, লিখলাম। এখন দেখো বন্ধুরা, এরপরে নেক্সটে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, টাকা দেয়া আছে 45,000, লিখলাম। এবার দেখো, এইখানে প্রশ্নপত্রে দেওয়া আছে আরো অফিস সাপ্লাইস, অর্থাৎ সাপ্লাইস এক্সপেন্স। এখন এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে এইখানে প্রথম সমন্বয়তে এটি বলা ছিল যে অফিস সাপ্লাইস অন হ্যান্ড অন ডিসেম্বর 31 টাকা 1,500, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ এটি পাওয়া গেল যে 1,500 টাকার সাপ্লাইস এখনো হাতে আছে। এখন দেখো বন্ধুরা, আমার সাপ্লাইস ছিল মোট 4,500 টাকার, যার মধ্যে ডিসেম্বরের 31 তারিখ হাতে আছে 1,500 টাকা। তাহলে বাকি যে সাপ্লাইস সেটি কি হয়েছে, সেটি কিন্তু অবশ্যই ব্যয় হয়েছে, অর্থাৎ অফিস সাপ্লাইস এক্সপেন্স আমি লিখলাম 4,500, এটি আমার ছিল রেওয়া মিলে দেওয়া, মাইনাস 1,500 এটি আমার হাতে আছে, তো আমার ব্যয় হয়েছে কয় টাকা, অর্থাৎ 4,500 থেকে আমি বাদ দিব 1,500, আমার চলে আসে 3,000 টাকা। এই টাকার কিন্তু সাপ্লাইস আমার ব্যয় হয়েছে, এটি আমার ব্যয়। এখন দেখো বন্ধুরা, এরপরে আছে ইন্স্যুরেন্স। এইখানে প্রশ্নপত্রে দেয়া আছে প্রিপেড ইন্স্যুরেন্স, টাকা হচ্ছে 12,000, যা একটি সম্পদ, কারণ অগ্রিম বীমা এটি একটি সম্পদ। কিন্তু দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে সমন্বয়তে একটি কথা বলা আছে, সেটি হচ্ছে এই যে বীমাটি দেয়া হচ্ছে 2 বছরের জন্য, এবং যেটি শুরু হয়েছে 2014 সালের সেপ্টেম্বর 1 তারিখে। তাহলে দেখো বন্ধুরা, আমি এখন অঙ্ক করতেছি ডিসেম্বরের 31 তারিখের, আর এই বীমা শুরু হয়েছে সেপ্টেম্বরের 1 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো বন্ধুরা, আমার এখানে বীমাটি হচ্ছে মোট 2 বছরের জন্য, অর্থাৎ 24 মাসের জন্য, যেখান থেকে আমার অলরেডি 4 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো যদি 24 মাসের মধ্যে 4 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে বাকি আছে কয় মাস, বাকি আছে 20 মাস, অর্থাৎ এই বীমার 20 মাস হচ্ছে এখনো অগ্রিম, আর যে হয়েছে 4 মাস উত্তীর্ণ সেটি হচ্ছে আমার ব্যয়। তো আমি লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স, টাকা হচ্ছে 12,000, 12,000 ভাগ 24, তাহলে চলে আসবে 1 মাসের বীমার টাকা ইন্টু 4, কারণ এখানে আমার 4 মাসের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তো চলে আসে 2,000 টাকা। এটি হচ্ছে আমার ব্যয়, আর বাকি টাকাটি হচ্ছে আমার এখনো সম্পদ, অর্থাৎ চলতি সম্পদ। দেখো বন্ধুরা, এরপরে প্রশ্নপত্রে দেওয়া ছিল যে ডেপ্রিসিয়েশন 10% অফিস ইকুইপমেন্টের উপরে। এখন দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে দেওয়া আছে অফিস ইকুইপমেন্ট, টাকা হচ্ছে 84,000 ইন্টু 10% চলে আসে 8,400 টাকা। এখন দেখো, এইখানে কিন্তু আর কোনো প্রকার এন্ট্রি নেই, যা অন্তর্ভুক্ত হবে অপারেটিং এক্সপেন্সের মধ্যে। তো আমি সবগুলি যোগ করলাম, চলে আসলো 70,400 টাকা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্স, এটি সেলিং, এটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। এখন দেখো, আমি বাদ দিলাম গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স, তাহলে চলে আসে
১,১২,১১০ টাকা, অর্থাৎ ২,৫০০,০০০ টাকা মাইনাস ১৮,০০০ টাকা মাইনাস ৭০,৪০০ টাকা চলে আসে ১,১২,১১০ টাকা। এখন আমি এর সঙ্গে যোগ করব আমার যাবতীয় নন অপারেটিং বিষয়গুলি, অর্থাৎ আমি এর সঙ্গে যোগ করব নন অপারেটিং ইনকাম, আর আমি এখান থেকে বাদ দিব নন অপারেটিং এক্সপেন্স। এখন দেখো নন অপারেটিং ইনকাম অর্থাৎ অপরিচালন আয়, অর্থাৎ যেই আয়গুলি সরাসরি প্রতিষ্ঠানটি অপারেটিং করার সঙ্গে সম্পর্কযুক্ত না, হতে পারে শিক্ষানিবেশ সেলামি, বিনিয়োগের সুদ প্রাপ্তি ইত্যাদি, কিন্তু এই প্রশ্নপত্রে এমন কোন প্রকার আয়ের কথা উল্লেখ করা নেই। সুতরাং এইখানে আমি আর নন অপারেটিং ইনকামকে অন্তর্ভুক্ত করলাম না। এবার আমি এখান থেকে বাদ দিব নন অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ যেই ব্যয়গুলি সরাসরি প্রতিষ্ঠানটি অপারেটিং করা বা পরিচালনা করার সঙ্গে সম্পর্কযুক্ত না, যেমন হতে পারে কোনো ঋণের সুদ বা শিক্ষানিবেশ ভাতা ইত্যাদি। এখন দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে একটি কথা লেখা ছিল, সেটি হচ্ছে মর্গেজ, এবং যার পার্সেন্ট দেওয়া আছে 10%। দেখো বন্ধুরা, এইখানে আমার মর্গেজ হচ্ছে 50,000 টাকা, আর তার সুদের হার হচ্ছে 10%, তাহলে চলে আসে 50,000 ইন্টু 10% চলে আসে 5,000 টাকা। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে মূল বিষয়। তো এইখানে কিন্তু আরেকটি কথা লেখা আছে, সেটি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, অর্থাৎ সুদের ব্যয়। তো এটি কিন্তু অবশ্যই একটি নন অপারেটিং এক্সপেন্স। তো আমি লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স, প্রথম লিখলাম মাইনাস নন অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ অপরিচালন ব্যয়। এখন দেখো বন্ধুরা, এই যে আমি এখান থেকে বাদ দিয়েছিলাম অপারেটিং এক্সপেন্সগুলিকে গ্রোস প্রফিট থেকে, তো তখন আমার যে অ্যামাউন্টটি এসেছিল তার নাম হচ্ছে পরিচালন মুনাফা বা পরিচালন আয়, তাই আমি লিখলাম নেট অপারেটিং ইনকাম। তো আমি এখানে আর যোগ দিলাম না নন অপারেটিং ইনকাম, কারণ সেটি আর নেই, তাই আমি লিখলাম মাইনাস নন অপারেটিং এক্সপেন্স, লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স। দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে আমার দেয়া ছিল ইন্টারেস্ট এক্সপেন্স টাকা হচ্ছে 500, লিখলাম 500। এখন দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমার প্রশ্নপত্রে দেয়া আছে মর্গেজ, এবং সেটি দেয়া আছে 50,000 টাকা, এবং প্রশ্নপত্রে বলা আছে 10%, অর্থাৎ এই মর্গেজের জন্য আমাকে সুদ দিতে হবে 10% হারে, তাহলে চলে আসে 5,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এখানে প্রশ্নপত্রে এই মর্গেজটি গ্রহণ করার একটি ডেট দেয়া আছে, এবং সেটি হচ্ছে 1/3/14, অর্থাৎ 14 সালের মার্চ মাসের 1 তারিখ। এখন দেখো, এইখানে আমার মোট টাকা আসলো 5,000, এটি কিন্তু অবশ্যই 1 বছরের জন্য। তো কিন্তু আমি এখন হিসাব করতেছি ডিসেম্বর মাসে, আর এই মর্গেজটি নেওয়া হয়েছে মার্চ মাসে। তো দেখো, মার্চ থেকে ডিসেম্বর কত মাস হয়, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার 10 মাস উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ আমি এখন 10 মাসের জন্য সুদ দিতে পারি। অর্থাৎ দেখো, এখানে টাকা আছে মোট 5,000, তো 5,000 ভাগ 12 গুণ 10, তো তাহলে চলে আসে 4,167 টাকা। অর্থাৎ যদি আমি এটিকে মার্চ মাসে নিয়ে থাকি, তবে আমার এখন বর্তমানে চলে 10 মাস এই মর্গেজের মেয়াদ। তো আমাকে অবশ্যই কিন্তু 10 মাসের জন্য সুদ দিতে হবে, এবং সেই সুদটি হয় 4,167 টাকা। এখন দেখো, আমার এইখানে রেওয়া মিলে দেওয়া ছিল 500 টাকা সুদের ব্যয়, অর্থাৎ আমি এখান থেকে অবশ্যই 500 টাকা প্রদান করেছি। তো যদি আমি 500 টাকা প্রদান করি, তাহলে এখনো কত টাকা বাকি আছে, অর্থাৎ 4,167 মাইনাস 500 চলে আসে 3,667 টাকা। অর্থাৎ আমার এখনো সুদের ব্যয় বকেয়া আছে 3,667
টাকা। তো আমি লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স 500 আমার দেয়া কমপ্লিট। এখন আমাকে দিতে হবে 3667 টাকা। লিখলাম, আমার মোট চলে আসে 4167 টাকা, যেটি আমার এখান থেকে বের হয়েছিল 10 মাসের সুদের জন্য। এখন দেখো বন্ধুরা, আমি এখান থেকে বাদ দিলাম ইন্টারেস্ট এক্সপেন্সকে, আমার চলে আসলো নেট ইনকাম, এবং সেটি হচ্ছে 1,07,933 টাকা। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট। আমি এখন করব ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তো আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে ক্লাসিফাইড ব্যালেন্স শিট, যেখানে তোমাকে সম্পদকে ভাগ করে দেখাতে হবে, এবং সম্পদকে ভাগ করা যায় 4টি ভাগে। একটি হচ্ছে কারেন্ট অ্যাসেট, এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাসেট, এরপর হচ্ছে ফিক্সড অ্যাসেট, তারপরে ইনটেনজিবল অ্যাসেট, অর্থাৎ চলতি সম্পদ, বিনিয়োগকৃত সম্পদ, স্থায়ী সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ। আমি লিখলাম ক্লাসিফাইড ব্যালেন্স শিট কারেন্ট অ্যাসেট। লিখলাম, প্রথম তুমি এখানে লিখতে পারো অ্যাসেট, তারপরে তুমি লিখতে পারো 1 নম্বর দিয়ে কারেন্ট অ্যাসেট। তো দেখো, কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ, যার মধ্যে রয়েছে নগদ টাকা, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, তাছাড়া রয়েছে আয় বকেয়া, ব্যয় অগ্রিম। আমি লিখলাম ক্যাশ, নগদ টাকা। এখানে দেয়া আছে ক্যাশ 18,500 টাকা। এবার হচ্ছে দেনাদার টাকা হচ্ছে 42,000। লিখলাম অ্যাকাউন্টস রিসিভেবল। এবারে দেওয়া আছে প্রিপেইড ইন্স্যুরেন্স, যা দেয়া আছে প্রশ্নপত্রে, অর্থাৎ ব্যয় অগ্রিম, টাকা হচ্ছে 12,000। কিন্তু কিন্তু এখান থেকে আমার অলরেডি 4 মাসের বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তো ওটি কিন্তু আর আমার জন্য সম্পদ রূপে নেই, ওটি আমার ব্যয় হয়ে গেছে, যা আমি এইখানে অন্তর্ভুক্ত করেছিলাম। তো আমি এখন এইটিকে এখান থেকে বাদ দিব, কারণ আমার এখানে টাকা ছিল বীমার 12,000 টাকা অগ্রিম, যেখান থেকে আমার 4 মাসের বীমা অর্থাৎ 2,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সুতরাং এখনো বাকি আছে 12,000 মাইনাস 2,000, চলে আসে 10,000 টাকা। এবার হচ্ছে আমার অফিস সাপ্লাইজ। তো প্রশ্নপত্রে কিন্তু এটি লেখাই ছিল যে 1,500 টাকার সাপ্লাইজ এখনো হাতে আছে। তো আমি লিখলাম অফিস সাপ্লাইজ 1,500 টাকা। বা তুমি কিন্তু এমনও দেখতে পারো যে আমার মোট ছিল সাপ্লাইজ 4,500 টাকা, যেখান থেকে আমার ব্যয় হয়েছে 3,000 টাকার সাপ্লাইজ। তাহলে আমার কয় টাকা বাকি আছে? অর্থাৎ 4,500 মাইনাস 3,000, চলে আসে 1,500। এবার দেখো, এইখানে প্রশ্নপত্রে দেয়া আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অর্থাৎ মজুত পণ্য, টাকা দেয়া আছে 80,000, যা সরাসরি দেয়া আছে প্রশ্নপত্রে। লিখলাম, এইগুলো হচ্ছে আমার সবগুলি কারেন্ট অ্যাসেট। আমি যোগ করলাম, চলে আসলো 1,52,000 টাকা। এখন আমি লিখবো বিনিয়োগকৃত সম্পদ। লিখলাম ইনভেস্টমেন্ট, কিন্তু এইখানে কোনো প্রকার বিনিয়োগকৃত সম্পদ দেয়া নেই, তাই আমি এটিকে ফাঁকাই রাখলাম। তো এবারে আমার ফিক্সড অ্যাসেট, লিখলাম 3 নাম্বার দিয়ে ফিক্সড অ্যাসেট। তো প্রশ্নপত্রে দেয়া ছিল অফিস ইকুইপমেন্ট, টাকা হচ্ছে 84,000। এখন প্রশ্নপত্রে দেয়া ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, টাকা হচ্ছে 35,000, এবং সমন্বয়তে বলা ছিল যে আমাকে 10% হারে অবচয় ধার্য করতে হবে, অর্থাৎ 84,000 টাকা ইন্টু 10%, চলে আসে 8,400 টাকা। তাহলে দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে দেওয়া ছিল 35,000 টাকা, এর সঙ্গে আমার আরো যুক্ত হবে 8,400, অর্থাৎ এই দুটি কিন্তু আমার মোট অবচয়। দেখো বন্ধুরা, আমি এখান থেকে যোগ করলাম 35,000 টাকা যোগ 8,400, আমার চলে আসলো 43,400। তো আমি এখন বাদ দিব 84,000 মাইনাস 43,400, আমার চলে আসে 40,600। এটি হচ্ছে আমার স্থায়ী সম্পত্তি। আমার আর কোনো প্রকার স্থায়ী সম্পত্তি নেই। আমি এখন লিখব লাস্ট সম্পত্তি, সেটি হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি বা অস্পর্শনীয় বা অলিক সম্পত্তি, অর্থাৎ ইনটেনজিবল অ্যাসেট। তো এইখানে কোনো প্রকার প্যাটেন্ট, সুনাম, ট্রেডমার্ক দেয়া নেই, সুতরাং এটিও ফাঁকা। আমি যোগ করলাম কারেন্ট ফিক্সড, চলে আসলো 1,92,600 টাকা। এটি হচ্ছে আমার টোটাল অ্যাসেট। আমি এখন দেখব আমার দায় পাশ এবং মালিকানা সত্ত্ব পাশ। তো এখানে আমার প্রথমে হচ্ছে
কারেন্ট লাইবিলিটিস। লিখলাম কারেন্ট লাইবিলিটিস, যার মধ্যে রয়েছে আমার বকেয়া ব্যয়, অগ্রিম আয়, পাওনাদার, ব্যাংক ঋণ ইত্যাদি। লিখলাম অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার। দেখো বন্ধুরা, আমার এখানে প্রশ্নপত্রে দেওয়া আছে অ্যাকাউন্টস পেয়েবল 32,500, কিন্তু আমার সমন্বয়তে বলা ছিল যে পণ্য খারাপ হওয়ার কারণে, অর্থাৎ পণ্যের মান খারাপ হওয়ার জন্য আমি 1,500 টাকার পণ্য ফেরত দিয়েছি, যা এখন পর্যন্ত রেকর্ড করিনি। তো দেখো বন্ধুরা, যখন পণ্য ক্রয় করা হয় বাকিতে, তখন কিন্তু অবশ্যই অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পায়। ঠিক তদ্রূপ যদি সেই ক্রয়কৃত পণ্যটি ফেরত দেওয়া হয়, তবে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টস পেয়েবল হ্রাস পায়। তাই এখানে আমি বিয়োগ করলাম 1,500 টাকা, কারণ আমার এখন 1,500 টাকার পাওনাদার কমে গেছে। তো দেখো বন্ধুরা, আমি বিয়োগ করলাম 32,500 মাইনাস 1,500, আমার চলে আসলো 31,000। এটি হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল। তো এখন দেখো, এইখানে কিন্তু আমার আরেকটি দায় আছে, সেটি হচ্ছে আমার এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, যেখানে আমার মোট টাকা আসলো 4,167 টাকা, কিন্তু আমি শুধুমাত্র পেমেন্ট করেছি 500 টাকা। আমার কিন্তু এখনো বকেয়া আছে 3,667 টাকা। এটি হচ্ছে আমার এখনো বকেয়া সুদের ব্যয়। লিখলাম ইন্টারেস্ট পেয়েবল, টাকা হচ্ছে 3,667 টাকা। এখন হচ্ছে আমার লং টার্ম লাইবিলিটিস। লিখলাম 2 নম্বর দিয়ে লং টার্ম লাইবিলিটিস, যার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী ঋণ, যেমন 10% মর্গেজ, টাকা হচ্ছে 50,000। লিখলাম। এবার হচ্ছে আমার ওনার্স ইকুইটি, যার মধ্যে আমার যোগ হবে ক্যাপিটাল, সাথে যোগ হবে নেট ইনকাম, এর সঙ্গে যোগ হবে অ্যাডিশনাল ক্যাপিটাল, বাদ যাবে ড্রয়িংস। কিন্তু প্রশ্নপত্রে কোনো প্রকার ক্যাপিটাল ড্রয়িংস দেয়া নাই, শুধুমাত্র আমাকে নিতে হবে নেট ইনকাম, কারণ নেট ইনকাম ছাড়া এখানে আর কোনো প্রকার এন্ট্রি নেই। তাই লিখলাম নেট ইনকাম। আমার টাকা দেওয়া আছে এখানে 1,07,933 টাকা, আমি লিখলাম। এখন দেখো বন্ধুরা, আমি এখানে যোগ করলাম কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস এবং নেট ইনকাম, ওনার্স ইকুইটি। তাহলে আমার যোগ করলে চলে আসে 1,92,600, অর্থাৎ আমার কিন্তু এখানে সম্পদ আর দায় মিলে গেল। সুতরাং আমি কিন্তু এটি বলতেই পারি যে আমার অঙ্কটি সঠিক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়ের 5টি ক্লাস। এখন দেখো বন্ধুরা, এই অধ্যায়টি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি তো এই বিষয়ে আরো বলেছিলাম ক্লাস নং 1-এ, আজকে আমি আরেকটু বলতেছি। এই অধ্যায়টি কিন্তু শুধুমাত্র ফার্স্ট ইয়ারে না, এমনকি সেকেন্ড ইয়ারেও রয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, এমনকি থার্ড ইয়ারেও এটি রয়েছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এর মধ্যে অন্তর্গত রূপে। তো এই অধ্যায়টি কিন্তু বন্ধুরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এছাড়া যারা আছো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, তাদের জন্য তো অবশ্যই এটি রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ, যেখান থেকে প্রতিবারই বোর্ড পরীক্ষায় প্রশ্ন হবেই হবে। তো বন্ধুরা, আমি এটি মনে করি যে যদি কোনো শিক্ষার্থী এই 5টি ক্লাসকে মন দিয়ে দেখে, তবে সে এই অধ্যায়ের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এছাড়াও যদি কোনো শিক্ষার্থী এই অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায়, তবে সে চাইলে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এর এই অধ্যায়ের বেসিক ক্লাসটি দেখে আসতে পারে। তো আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টস অধ্যায়ের যাবতীয় ক্লাস। এরপরে আমার চলে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর। সেই ক্লাসগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে গুড বাই।